ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম হাইড্রো ইলেকট্রিক বাঁধ নির্মাণ করছে চায়না। ভারত সীমান্তের অদূরে হওয়ায় দিল্লির উদ্বেগ। শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ হবে, জানালেন পানি সম্পদ মন্ত্রী। বদলে যাবে উত্তরের চেহারা, বলছেন দুর্যোগ মন্ত্রী। বিএনপি ও ফ্যাসিস্টদের মতো আচরণ করছে, অভিযোগ জামায়াতের। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের সতর্কতা। ট্রাফিক নিয়ন্ত্রণে রাজধানীর এআই ক্যামেরা অচল হয়নি, দাবি ডিএমপির। পর্যায়ক্রমে পুরো শহরই আসবে প্রযুক্তির আওতায়। এবং নেইমারকে ছাড়াই কাল মাঠে নামছে ব্রাজিল। পরের রাউন্ডে যেতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না সেলেসাওরা। স্বাগত সন্ধ্যার বুলেটিনে, আমি লাইবা জান্নাত এবং আমি রাকিব আহমেদ তমাল। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার দেখবেন বিস্তারিত খবর। উদ্বেগ আর শঙ্কায় নয়াদিল্লি। যদিও চায়নার দাবি জলবিদ্যুৎ প্রকল্প বা বাঁধের কারণে ভাটির অঞ্চলগুলোতে কোনো প্রভাব নেতিবাচক পড়বে না। ইয়ারলুং সাংপো নদীর ভাটিতে বিশ্বের সর্ববৃহৎ হাইড্রো ইলেকট্রিক বাঁধ নির্মাণের বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে চায়না। সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে তিব্বতে নির্মাণাধীন মেগা প্রকল্পটি শঙ্কায় ফেলেছে ভারতকে। ভারতের গোয়েন্দা সূত্র ও স্যাটেলাইট ইমেজে প্রকল্পটির নির্মাণ কাজে বেইজিংয়ের ব্যাপক তৎপরতা উঠে এসেছে। আন্তঃসীমান্ত নদীটিতে বৃহৎ বাঁধ নির্মাণ প্রকল্পটিকে ঘিরে বারবার উদ্বেগ জানিয়ে আসছে নয়াদিল্লি। উৎপত্তিস্থল তিব্বত থেকে অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করেছে ইয়ারলুং সাংপো। সেখানে সিয়াং নামে পরিচিত নদীটি আসামে ব্রহ্মপুত্র নাম নিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। ভারতের কয়েক কোটি মানুষের জীবন ও জীবিকা এই নদীর উপর নির্ভরশীল। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, চায়নার এই মহাপ্রকল্পে গভীর দৃষ্টি রাখছে ভারত সরকার। বিশ্লেষকরা বলছেন, এতে নদীটির স্বাভাবিক পানি প্রবাহ বদলে যেতে পারে। এছাড়া পলি জমার পাশাপাশি নদীটিকে ঘিরে প্রাকৃতিক বাস্তুতন্ত্র শঙ্কায় পড়বে। ভাটিতে থাকা অঞ্চলগুলোতে বন্যার ধরনেও আসবে পরিবর্তন। প্রাকৃতিক কারণ ছাড়াও কৌশলগত উদ্বেগও এড়িয়ে যেতে পারছে না মোদী সরকার। উজানে থাকা বৃহৎ বাঁধ যে কোনো সংঘাতে চায়নাকে পানি নিয়ন্ত্রণের বাড়তি সুবিধা দেবে বলে শঙ্কা জানাচ্ছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে চায়নার দাবি জলবিদ্যুৎ প্রকল্প বা বাঁধের কারণে ভাটির অঞ্চলগুলোতে কোনো প্রভাব পড়বে না। চায়নার প্রকল্প পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। আনুষ্ঠানিক চ্যানেলে বেইজিংকে সংশ্লিষ্ট উদ্বেগ জানানো হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পদ্মা ব্যারাজ প্রকল্পের মতো শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে পাশ হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আলী। তিনি জানান, কারিগরি কমিটির প্রতিবেদন পাওয়ার পরই প্রকল্পটি একনেকে উঠবে। সকালে নীলফামারীতে তিস্তা ব্যারাজ ও তিস্তা নদীর ভাঙন দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ওই অঞ্চলের শিল্প ও বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ নদী ভাঙন রোধ ও পানির ন্যায্য হিস্সা আদায় ছিল উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। তবে আর প্রতিশ্রুতি নয়, এবার বাস্তব রূপ দিতে বদ্ধপরিকর বর্তমান সরকার। শুক্রবার তিস্তা ব্যারেজ এবং নদী তীরবর্তী ভাঙন পরিস্থিতি সরজমিনে পরিদর্শনে যান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ব্যারেজ পরিদর্শন শেষে আলোচনা সভায় পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও দৃশ্যমান করা বর্তমান সরকারের অঙ্গীকার, শুধু টেকনিক্যাল রিপোর্ট পাওয়ার অপেক্ষা। এই কাজটাকে দৃশ্যমান বাস্তবে নিয়ে আসা, এটা আমাদের প্রতিশ্রুতির অংশ। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা দৃশ্যমান হলে বদলে যাবে উত্তরাঞ্চলের অর্থনৈতিক চিত্র। আমরা এমন একটা প্রকল্প বাস্তবায়ন করতে চাই যার মাধ্যমে তিস্তার ভাঙন রোধ হবে, তিস্তা খনন হবে, লাখ লাখ হেক্টর জমি উদ্ধার হবে, কিভাবে এখানে পর্যটন
এলাকায় সেবা ঘোষণা করা হবে, কিভাবে স্যাটেলাইট শহর হবে, টোটাল একটা প্যাকেজের মাধ্যমে এটাকে আমরা তুলে আনতে চাই। এর আগে তিস্তা ব্যারেজের পাশে গাছের চারা রোপণ করেন 3 মন্ত্রী। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো বিএনপিও দেশে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সভায় তিনি বলেন, 24-এর অভ্যুত্থান হয়েছিল বলেই 26-এর নির্বাচন হয়েছে। অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে বিএনপি সরকারি দল এবং জামায়াত বিরোধী দল হয়েছে, তাই শহীদদের কেউ যেন খাটো করে না দেখে। জামায়াত আমির অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বিএনপিও ব্যাংকগুলোতে কালো হাতের থাবা বসিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো থেকে যোগ্য ভিসিদের সরিয়ে দলীয় নেতা ও ক্যাডারদের বসিয়েছে। কেউ একদলীয় শাসন কায়েম করে টিকে থাকতে পারবে না বলেও সতর্ক করেন জামায়াতের আমির। ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। শত বাধা উপেক্ষা করে আমরা অসৎ নেতৃত্বের পরিবর্তন ইনশাআল্লাহ বাংলাদেশে করব। এদিকে বিকেলে মুন্সিগঞ্জ জেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান বলেন, দলীয় ও রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না পেলে দেশে সিন্ডিকেটের অস্তিত্ব থাকতো না। তার অভিযোগ, ক্ষমতাসীন দলের লোকেরাই সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। বাজারে কোনো নিত্যপণ্যের দাম কি 1 টাকা কমেছে? কমানোর পরে কমে না কেন? কারণ সব জায়গায় সিন্ডিকেট হচ্ছে। এই সিন্ডিকেট আবার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক আশ্রয় না পাইলে কোন সিন্ডিকেটের অস্তিত্ব জমিনের উপরে থাকে। এসেছিল বলেই তো 26-এ নির্বাচন হয়েছে। 26-এ নির্বাচন হয়েছে বলেই আমরা কেউ বসেছি সরকারে আর কেউ বসেছি বিরোধী দলে। আগামী 23শে জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার SN নজরুল ইসলাম। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা পরিবর্তনে শতভাগ সফলতা না এলেও ধীরে ধীরে মনোবল ফেরাতে কাজ করছে পুলিশ। নিয়মিত অভিযানে পুলিশের লুট হওয়া 2টি অস্ত্র, 77 রাউন্ড গুলি উদ্ধারের তথ্য জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী সজলকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী স্বামীবাগের একটি বাসা থেকে তার 3 সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ। সজল ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের শিকার 5 জন এখনও শূন্যরেখায় মানবেতর জীবন যাপন করছেন। গত 14 জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। এ সময় বিজিবির বাধায় তারা শূন্যরেখায় আটকে পড়েন। এর 96 ঘন্টা পর শূন্যরেখা থেকে 4 জনকে উদ্ধার করে বিজিবি। পুলিশ জানায়, বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর মানবিক কারণে 4 জনকে শূন্যরেখা থেকে উদ্ধার করে বিজিবি। পরে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়, কিন্তু বাকি 5 জন এখনও শূন্যরেখায় আটকে আছেন। রোহিঙ্গার প্রত্যাবাসনে আরও জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইকোসক হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের প্যানেল আলোচনায় এ আহ্বান জানায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য অর্থায়নের যে সংকট চলছে, তার ফলে নারী ও কিশোরীদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়ে তাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানের ফাঁকে ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রী ডক্টর নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শামা ওবায়েদ। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে কথা বলেন তারা। By establishing Women's Affairs Division reflecting
and early recognition of women. Also highlight the রাজধানীর কারওয়ান বাজার ও বাংলা মোটরে স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা অচল হয়ে যাওয়ার খবর সঠিক নয় বলে দাবি করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। তারা বলছে বর্তমানে সব এলাকাতেই এআই ক্যামেরা সচল রয়েছে এবং স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, সড়ক থেকে এআই ক্যামেরা তুলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বরং ট্রাফিক নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে পুরো রাজধানীতে এআই ক্যামেরা বসানো হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত সড়কে বসানো হয়েছে অত্যাধুনিক এআই ক্যামেরা। প্রযুক্তির এই নজরদারিতে ধীরে ধীরে ফিরছে যানবাহনের শৃঙ্খলা, আইন মানতে বাধ্য হচ্ছেন চালকেরা। তবে রাজধানীর কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকায় লাগানো এআই ক্যামেরা বন্ধ বা নষ্ট হয়ে গেছে এমন দাবি করা কিছু ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চালক ও যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। এটার একটা নিউজ দেখছিলাম, কোনো ভেরিফাই কোনো মনে হয় না, দেখছি যে মানে ওইটা বন্ধ, এখন ওই যে মানুষ যার মতো করে যে যাচ্ছে এবং পুলিশে হাত দিয়েই করতেছে। কেউ একজন পোস্ট করছে এরকম। তবে বাস্তব চিত্র ভিন্ন। সরেজমিনে বাংলা মোটর ও কারওয়ান বাজার গিয়ে দেখা যায় যথারীতি নিয়ম মেনে চালকদের নির্দেশনা দিচ্ছে সিগন্যাল বাতি। জানা গেছে গত বুধবার কারওয়ান বাজার মোড়ে উন্নয়ন কাজ চলার সময় সিগন্যালের তার কাটা পড়ে। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় স্বয়ংক্রিয় কাউন্টডাউন। এটা আদৌ সঠিক না। আমাদের এখানে লাইট, সিগন্যাল লাইট কিংবা এআই সবকিছু সচল। ডিপিডিসি যে লাইন দেয় আর কি, ওরা রাস্তা তার করতে গিয়ে ওরা কেটে ফেলছিল, এই জন্য আমাদের একটা বেলা আর কি পুরো লাইটটা বন্ধ ছিল। এআই ক্যামেরা স্থগিত কিংবা অচলের খবরকে মিথ্যা ও গুজব বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার। বলেন, পর্যায়ক্রমে পুরো রাজধানীতেই বসানো হবে এআই ক্যামেরা। বৃষ্টি হলে পানি জমে, এটা তো অসত্য না। ইঁদুর কেবল কাটে, এটা তো অসত্য না। আমাদের বিদ্যুৎ বিভ্রাট হয়, সবসময়ের জন্য সিস্টেম চলে না, এটা তো অসত্য না। আমাদের সার্ভারের প্রবলেম আছে, আমাদের সার্ভারগুলো সমস্যা করে, এ সবই তো সত্য। একটা প্রযুক্তি আমরা চালু করেছি এবং সেটা সুফল নগরবাসী পেতে যাচ্ছে, এখানে তো সমস্যা থাকতেই পারে। ভুল তথ্যে নাগরিকদের বিভ্রান্ত না হতে এবং কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া প্রচার না করারও আহ্বান জানান তিনি। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। নেইমারকে ছাড়াই কাল মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ হাইতি। পরের রাউন্ডে যাওয়ার পথ সহজ করতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না সেলেসাওরা। শুরুর একাদশে পরিবর্তনের কথা জানিয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি। আমেরিকার ফিলাডেলফিয়ায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল 6:30টায়। হেক্সা মিশনের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। মরক্কোর সাথে ড্র, প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে পার্থক্য খুঁজে পেয়েছে সমর্থকরা। নেইমারের অনুশীলনে ফেরা স্বস্তির হলেও সেলেসাও ভক্তরা এখনই দেখতে পাচ্ছেন না ব্রাজিলিয়ান পোস্টার বয়কে। হাইতি তো বটে, নেইমার মিস করতে পারেন স্কটল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচও। দলের বড় তারকাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। হাইতির বিপক্ষে ম্যাচ খেলতে ব্রাজিলকে তাদের বেস ক্যাম্প থেকে যেতে হয়েছে প্রায় 100 কিলোমিটার দূরে, ফিলাডেলফিয়াতে। ভ্রমণ ক্লান্তিও এখানে প্রভাব হয়ে দাঁড়াতে পারে পুরো দলের উপর। সংবাদ সম্মেলনে হেড কোচ কার্লো পরিষ্কার করেছেন নিজেদের লক্ষ্য। শুরুর একাদশে আসছে পরিবর্তন। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যেতে চান পরবর্তী রাউন্ডে। 52 বছর পর বিশ্বকাপে খেলতে আসা হাইতির বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের ঝুলিতে আছে সবগুলো বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সহ 5টি বিশ্বকাপ। র্যাঙ্কিংয়ে আছে বিস্তার তফাৎ। হাইতির চাইতে ব্রাজিল 77 ধাপ এগিয়ে। মুখোমুখি 3 বারের দেখায় শতভাগ জয়ের পাশাপাশি হাইতির জালে 17 গোল দেবার রেকর্ডও রয়েছে লাতিন পরাশক্তিদের। তবে ক্যাসিমেরো, ভিনি জুনিয়রদের নিয়ে ভীত নয় হাইতি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাইতির কোচ জানান, তারা সাহসী ফুটবল খেলেই বিশ্বকাপে এসেছে। কাগজে কলমে যতই এগিয়ে থাকুক সেলেসাওরা, হাইতিও যে অংশ নিচ্ছে বিশ্বকাপে। একপাশে ল্যাতিন ক্লাসিক ফুটবল তো অপর পাশে ক্যারিবিয়ান পাওয়ার গেম। তাসনিম আহমেদ, অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ইনজুরি কাটিয়ে আবারও দলীয় অনুশীলনে ফিরেছিলেন ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। আর এতেই যেন বিশ্বকাপের মঞ্চে নেইমারকে দেখার অপেক্ষায় ছিলেন কোটি ফুটবল ভক্ত।
তবে তাদের সেই অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে। মরক্কোর পর এবার হাইতির বিপক্ষে ম্যাচেও খেলা হচ্ছে না নেইমারের। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে দলের সাথে ফিলাডেলফিয়া সফরে যাচ্ছেন না নেইমার। ইনজুরির সাথে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের যেন গভীর বন্ধুত্ব। এই ইনজুরির কারণে মাঠের চেয়ে মাঠের বাইরে বেশি থাকতে হয় তাকে। গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেও খেলা হয়নি নেইমারের। ভক্তরা অপেক্ষায় ছিলেন তার মাঠে ফেরার। প্রথম ম্যাচের পর দলের সাথে অনুশীলনে ফিরেছিলেন তিনি, তবে ভাগ্য হয়তো এবারও তার সহায় হলো না। মরক্কোর পর এবার হাইতির বিপক্ষে ম্যাচও খেলা হচ্ছে না নেইমারের। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে জানিয়েছে যে নেইমার দলের সাথে ফিলাডেলফিয়া সফরে যাচ্ছেন না। বিবৃতিতে বলা হয়েছে, পুনর্বাসনের শেষ ধাপটি সর্বোচ্চভাবে কাজে লাগানোর জন্য তিনি নিউ জার্সিতেই থাকবেন। সেখানে দ্য রিজ হোটেল এবং কলাম্বিয়া পার্ক প্রশিক্ষণ কেন্দ্রের উন্নত সুযোগ সুবিধা ব্যবহার করবেন। গত 17 জুন বুধবার প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে দেখা গেলেও নেইমারের সুস্থতার জন্য ব্রাজিলের চিকিৎসা বিভাগ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। তার চোটের অগ্রগতি বুঝতে বেশ কিছু মেডিকেল টেস্ট ও স্ক্যান করানো হয়, কিন্তু আপাতত কোনো ধরনের শারীরিক সংস্পর্শ বা ট্যাকেলের মতো ঝুঁকিপূর্ণ অনুশীলনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। ব্রাজিল শিবিরে আসা নকআউট পর্ব শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন নেইমার। সে কারণে শুধু হাইতি ম্যাচ নয়, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও তাকে বিশ্রামে রাখা হতে পারে। আগামী 20 জুন ফিলাডেলফিয়া গ্রুপ সি এর গুরুত্বপূর্ণ ম্যাচে হাইতির মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে পয়েন্ট হারানোর পর এই ম্যাচের জয়ের বিকল্প নেই ব্রাজিলের সামনে। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক। সন্ধ্যার বুলেটিনের সময় হলো একটি বিরতির। আর ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। ডিজিটাল নকলের সাজা যুক্ত করে মন্ত্রিসভায় পাবলিক পরীক্ষা আইন পাশ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি পরের প্রসঙ্গে। ডিজিটাল নকলের জন্য সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষা আইন অনুমোদন করেছে মন্ত্রিসভা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনার অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে। সেভাবেই সরকার শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। সবাইকে উচ্চশিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। স্কুলে বাচ্চাদেরকে যেন ভালোভাবে থাকে, সেজন্য মিড ডে মিল এবং তাদের লেখাপড়ার জন্য আনন্দময় হয়, সেজন্য নেই লার্নিং উইথ হ্যাপিনেস, ক্লাস ফর স্পোর্টস কালচার। এমনকি আমরা স্পোর্টসে সাঁতার, দাবা, এগুলি সব কিছুই আমরা ইনক্লুড করতে যাচ্ছি ফ্রম দ্য প্রাইমারি লেভেল। আজকে এসে আমি কি এটা চেঞ্জ করলাম, জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই, আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনের 10 তলা থেকে পড়ে 11 বছর বয়সী এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সকাল 6টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাড়ির কেয়ারটেকার জানান, একটি এজেন্সির মাধ্যমে শিশুটিকে কাজে আনা হয়েছিল। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওরা তো আসলে একটা শব্দ পাইছে প্রথমে ওই পাশ থেকে, তো ওরা আর কি চেকিং এর জন্য কোথা থেকে শব্দটা আসলো, চেকিং এর জন্য ওই পাশে গেছে। পরে তো দেখে যে মানে ওই ছেলে বাচ্চা পড়ে রয়েছে। পরে আর কি আমাদের আরো 15 জন আছে, ডাক দিছে, আমরা তো যাই দেখে ওই অবস্থা জীবিত ছিল। পরে ইনস্টান আর কি উপরে ডাকাডাকি করছে, ওরা হয়তো সকালবেলা তো ঘুমানো ছিল, আলাপ পায় নাই। এখন বাচ্চা তো জীবিত, ওইভাবে তো ফালাই রাখা যায় না। পরে আর কি আমরা ইনস্টান মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করছি। কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু মৃত্যু যেন এক নীরব ট্র্যাজেডি। খেলার ছলে বাড়ির পাশের পুকুরে নেমে অকালে ঝরে যাচ্ছে কোমল প্রাণ। সরকারি হিসেবে 6 বছরে এই দ্বীপে পানিতে ডুবে মারা গেছে কমপক্ষে 213 শিশু। বিশেষজ্ঞদের মতে বাড়ির পাশের পুকুরগুলো অরক্ষিত রাখাই এর মূল কারণ।
এবারের ঈদুল আজহার মাত্র কয়েকদিন আগের কথা। বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে প্রাণ হারায় ৩ বছরের শিশু ছায়েদ হাসান। অথচ বাবা মা জানতেই পারেনি কখন ছায়েদ পানিতে ডুবে গেছে। নিমিষেই ঈদের আনন্দ পরিণত হয় শোকে। ফুটফুটে সন্তানকে হারিয়ে মা জয়তুন্নেছা এখন পাগল প্রায়। প্রতিদিন দুপুরে পুকুর ঘাটে বসে অঝরে কাঁদেন। পথ চেয়ে থাকেন প্রিয় সন্তানের। মনে আশা হয়তো আবারও মা বলে ডাকবে তার ছোট্ট ছায়েদ। কুতুবদিয়ার ঘরে ঘরে এখন এমনই কান্নার রোল। রাস্তার পাশে দিয়ে হিন্দি তোয়াই এসছি তোয়াই দাদি মানে গাড়া তারা মানুষ জানো নাই উগ্র মানুষ আছেন শুধু তো দাদিরা হদ্দে আমি পরে লাইমু গই পড়ল আমি সাদনা আর বাচ্চা ভাইয়ে তুলিয়ের মেডিকেল নিগে মারা। ছায়েদের মায়ের মতো প্রতিদিনই অসংখ্য মায়ের কোল খালি হচ্ছে এই দ্বীপে। বছরের পর বছর এখানে জ্যামিতিক হারে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে 26 জন, 2022 সালে 31 জন, 2023 সালে 43 জন, 2024 সালে 42 জন এবং 2025 সালে রেকর্ড সর্বোচ্চ 52 জন শিশুর মৃত্যু হয়েছে। আর চলতি 2026 সালে প্রথম 6 মাসেই প্রাণ হারিয়েছে আরও 19 শিশু। কুতুবদিয়ায় গত 6 বছরে পানিতে ডুবে মোট 213 জন শিশুর মৃত্যু হয়েছে, যা পুরো কক্সবাজার জেলার মধ্যে সর্বোচ্চ। কুতুবদিয়ায় প্রতিদিন একটা না একটা শিশু পুকুর পড়ে মৃত্যুবরণ করতেছে। এদিনও আনজাহালি প্রক্রিয়া মসজিদ মধ্যে গিরে বেড়া না থাকানোর কারণে 7 বছরের বাচ্চা মারা গিয়ে শহরে ডুবে যাচ্ছে, কারণ মা বাবাও কাজ করতেছে, কোনো সচেতন নাই, আর পুকুরের চারিদিকে কোনো বেড়া নেই। সচেতন মহল বলছেন, উপকূলীয় এই দ্বীপে বেশিরভাগ বাড়ির চারপাশে রয়েছে অসংখ্য পুকুর ও খাল, অথচ এই জলাশয়গুলোতে কোনো নিরাপত্তা বেষ্টনী নেই। একই সাথে রয়েছে মা বাবার নজরদারির অভাব। সাঁতার না জানার কারণে এই পুকুরগুলোই এখন শিশুদের জন্য নীরব মৃত্যুফাঁদ। শুধু সরকারি প্রচারণায় সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে সুরক্ষা ব্যবস্থা জোরদারের দাবি স্থানীয়দের। 5 বছর এর কম বয়সী শিশুদের মধ্যে 3টি প্রধান মৃত্যুর কারণের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, এগুলোর পরেই ড্রাউনিংয়ের অবস্থান। শিশুদের যত বয়স বাড়বে 5, 6, 7 বছর বয়স হলে তাদেরকে অবশ্যই বেসিক লাইফ স্কিল যেগুলো আছে, সাঁতার শেখানো, এটাও করা দরকার। কুতুবদিয়ায় পানিতে ডুবে মৃত্যুর এই খতিয়ান শুধু কোনো পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক একটি পরিবারের আজীবনের কান্না ও অপূরণীয় ক্ষতি। এই নির্মম মৃত্যুর মিছিল থামাতে প্রশাসন ও অভিভাবক সচেতন হবে, এমনটাই প্রত্যাশা দ্বীপবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। সাত দফা দাবি না মানলে নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবিও জানান ফোরাম নেতারা। এ সময় ইসলামী ব্যাংক নিয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 7 দফা দাবি তুলে ধরেন গ্রাহকরা। দাবি বাস্তবায়ন না হলে আগামী 21 ও 22 জুন সারা দেশের গ্রাহকদের নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গ্রাহক ফোরাম। নেতারা বলেন, ওই দুদিন ইসলামী ব্যাংক প্রধান কার্যালয় ও বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করবেন তারা। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিতর্কিত ঋণ অনুমোদন ও অর্থ পাচারে ইসলামী ব্যাংক সংকটে পড়েছে। অনতিবিলম্বে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে পুনরায় সচেতন গ্রাহক ফোরামের দেওয়া 7 দফা দাবি বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। গায়ের জোরে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে এই ব্যাংকের যে বৈধ মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল তা অবিলম্বে ব্যাংকের প্রকৃত ও আদি মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কম থাকলেও মাছ মাংসের দাম বেশ চড়া, ঊর্ধ্বমুখী তেলের দামও। বাজারে স্বস্তি ফেরাতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন সরবরাহ ঘাটতির কারণে দাম বেড়েছে। ছুটির দিনের অন্যতম কাজই হলো বাজারের ব্যাগ নিয়ে ছোটা। মাসের শুরুর দিকে যতটা ভিড় থাকে মাসের শেষে তেমন থাকে না, কারণ এ সময় চাকরিজীবীদের পকেট থাকে শূন্য। তাহলে বাজার কি ঊর্ধ্ব কি কম, এটার সাথে তো টাকা না থাকলে সম্পর্ক নাই। নিত্যপণ্যের বাজারে চাল, ডাল, চিনির দাম স্থিতিশীল থাকলেও লবণ ও তেলের দাম ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কম হওয়ায় ক্রেতাদের স্বস্তি মিলেছে। কাঁচামাল, সবজি
এগুলি আমদানির উপর নির্ভর, কমে বাড়ে। সবজির দামটা মানা যায়। আগে 1 কেজি পটল আমার 80 টাকা করে কিনা লাগতো, এখন দেখা গেছে 40 টাকাতেই পটল কিনা যাচ্ছে। বেশি কম এরকম আমার মনে হইতেছে না। ঈদের আগেও যতটুকু কিনেছি সেই তুলনায় বাজারে আসলে দাম বাড়ছে। তবে ছুটির দিনে তুলনামূলক ক্রেতা কম থাকায় কিছুটা হতাশ বিক্রেতারা। বাজারে মানুষ আসতে চায় না, পেক কেদা ময়লা। গত সপ্তাহে লাভ হচ্ছে 70-60, আজকে বিক্রি করতে আসছি 50 টাকা। জাল লাগে বর্তমানে 2 কেজি হয় না 1 কেজি। সবজির দামের ঠিক উল্টো চিত্র মাছ ও মাংসের বাজারে। হঠাৎ করেই দামের ঊর্ধ্বগতি। বিশেষ করে ছোট মাছ, তেলাপিয়া, পাঙ্গাস সহ বেশ কিছু মাছের দাম এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে। একই হারে পাল্লা দিচ্ছে মাংসের বাজারও। তবে দেশীয় মাছের চেয়ে ভারতীয় মাছের দাম কম। ইন্ডিয়ান মাছটার দাম কম, আর আমরা যেটা অরিজিনাল দেশি মাছ ওই মাছের দাম কিন্তু কম না, কারণ নদীতে মাছ কম। মাছ যদি ভরপুর থাকতে তাহলে দামও কম থাকতে, আমরা দামে কমে বেচতাম। মাছটা কিন্তু দাম একটু বেশি মনে হচ্ছে। এমন দাম মানে অনেক মাছ কিনতে গেলেও ফিরে আসতে হইতেছে। আগে তো মাছ বেশি ছিল না, পরিমাণে কম মাছ। মাছের দামটা একটু কমলে ভালো হয় আর কি। ক্রেতাদের অভিযোগ মেনে নিয়েছেন বিক্রেতারাও। বাড়তি দামের জন্য দুষছেন কম সরবরাহ আর উৎপাদন খরচ এবং পরিবহন ব্যয় বৃদ্ধিকে। ঈদের পরে একটু বাজার খারাপই থাকে, কুরবানির সবার ফ্রিজে গোছ আছে। গত সপ্তাহে যা ছিল 4-5 টাকা এদিক সেদিক হয়েছে আর কি। সব মুরগি, সর্বমুরগি, লিয়ার, ব্রয়লার, কক, সোনালি সবটারই। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। সন্ধ্যার বুলেটিনে নিচ্ছে আরো একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। চামড়া রপ্তানি বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়ছে ময়মনসিংহের আলোচিত কুমির খামার। সরকারের বকেয়া কয়েক কোটি টাকা। আবার স্বাগত সন্ধ্যার বুলেটিনে। যাচ্ছি সংবাদের পরের অংশে। 21 পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি মারা গেছেন। বেলা 1:45টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 83 বছর। কবি আল মুজাহিদি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি, গবেষক, সম্পাদক ও সাহিত্যসেবী। তিনি 60-এর দশকের বাংলা কবিতার গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তার কবিতায় বাংলাদেশের মাটি, মানুষ, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের গভীর অন্বেষণ ফুটে উঠেছে। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চামড়ার রপ্তানি বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়ছে ময়মনসিংহের আলোচিত কুমির খামারটি, যেটা গড়ে তুলেছিলেন লেখক মুশতাক আহমেদ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কারাগারে মৃত্যুবরণ করেন। বর্তমানে এই খামারের কাছে সরকারের বকেয়া কয়েক কোটি টাকা, আর পাওনা আদায়ে বারবার চিঠি দিয়েও কোনো কাজ হচ্ছে না। 2004 সালে ময়মনসিংহের ভালুকার হাতিবেড়ি গ্রামে প্রায় 13.5 একর জায়গার উপর রেপটাইলস ফার্ম লিমিটেড নামে কুমিরের খামার গড়ে তোলেন মুশতাক আহমেদ। তার সাথে থাকা মেজবাউল হক শেয়ার ছেড়ে দিলে মালিকানা পান প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। ময়মনসিংহের ভিতরে এত বড় একটা কুমির খামার আমি জানতাম না, আজকে এসে প্রথম দেখলাম, আর আগে কখনো দেখিনি। 10 টাকা আছে, মাঝে মাঝে বেশি আছে, আবার মাঝে মাঝে কম আসে। সবসময় এক সমান আসে না, কম বেশি হয়। যত্ন করলে আর কি মানে আরো অনেক উন্নত হইতো আর কি এই জায়গাটা। এরপর খামার দেখিয়ে ইন্টারন্যাশনাল লিজিংয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থেকে প্রায় 60 কোটি টাকা ঋণ নেন তিনি। 2020 সালে অর্থ কেলেঙ্কারি মামলায় সরকার পিকে হালদারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলে হুমকিতে পড়ে খামারটি। 2022 সালে উচ্চ আদালত খামারটি পরিচালনার জন্য 6 সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করে দেয়। এরপর 2023 সালে নিলামের মাধ্যমে খামারটি 38 কোটি 20 লাখ টাকায় উদ্দীপন এনজিওর কাছে বিক্রি করে দেয় ইন্টারন্যাশনাল লিজিং। 2019 সালে কুমির লালন পালন বিধিমালায় কুমির প্রতি বাৎসরিক 1000 টাকা পজিশন ফি নির্ধারণ করে সরকার। খামারটিতে প্রায় 4000 কুমির থাকলেও পরিশোধ করা হয়নি কোনো পজিশন ফি। এই দুইটারই লাইসেন্স আছে, কিন্তু লাইসেন্সের যে সরকারের রেট আছে পজিশন ফি দেয় নাই। লক্ষ লক্ষ টাকা তাদের কাছে পজিশন ফি বাকি আছে। বিজনেস দেখা তো দায়িত্ব আমার হলো বিজনেসের সাপোর্ট দেয়, অ্যাক্সিলারেশন করা। সেই অ্যাক্সিলারেশনের জন্য আমার কাছে আসলে আমি সাপোর্ট দিব। আদালতের মাধ্যমে সবকিছুর সমাধান করে কুমির রপ্তানি কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন উদ্দীপনের উপদেষ্টা। বন বিভাগ আবার সাইটিস একটা অর্গানাইজেশন আছে ইন্টারন্যাশনাল, কেমন সেই সাইটিস থেকে ওরা অনুমোদনটা নেবে, বুঝছেন? অনুমোদন নিয়ে সরকারকে দিলে তখন আমরা রপ্তানি করতে পারবো। অনেক ফর্মালিটি। পজিশন ফি সহজীকরণ, চামড়ার পাশাপাশি কুমিরের মাংস, দাঁত সহ অন্যান্য উপজাত দ্রব্য রপ্তানিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। বন্যপ্রাণীকে যদি
সংরক্ষণ করতে হয়, জীববৈচিত্র্যকে যদি সংরক্ষণ করতে হয়, তাহলে এ ধরনের খামার যারা করছে তাদের প্রাণীর রেজিস্ট্রেশন থাকতে হবে। এই খামার থেকে 2010 সালে জার্মানিতে 67টি হিমায়িত কুমির ও 2014 থেকে 2019 সাল পর্যন্ত 1507টি কুমিরের চামড়া জাপানে রপ্তানি করা হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি বলেন, কর্মসূচিতে অনিয়মে জড়িত থাকার অভিযোগে মন্ত্রণালয়ের 8 কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। যশোরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জয়তী সোসাইটির মিলনায়তনে এই ক্যাম্পের আয়োজন করে আমেরিকার সাহায্য সংস্থা ইকো। ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে উৎসে কর ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এছাড়া কর্পোরেট সিন্ডিকেট, ব্যাংক ঋণে বৈষম্য ও প্রশাসনিক হয়রানিতে প্রান্তিক ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছে বলেও অভিযোগ করেন তারা। দুপুরে রাজধানীতে সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষুদ্র রেস্তোরাঁ ব্যবসায়ীদের জন্য 7 দফার দাবি জানায় সংগঠনটি। গত একদিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে সিলেটে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন 261 জন। গাইবান্ধায় যমুনায় ভাঙ্গন প্রতিরোধে নির্মাণাধীন প্রায় 100 ফিট এলাকার বন্যা প্রতিরক্ষা বাঁধে ধস শুরু হয়েছে। বৃহস্পতিবার বাঁধে ধস শুরু হলে তা নিয়ে গ্রামবাসীর হইচই শুরু হয়। এরপর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সেখানে এসে ভেকু দিয়ে ব্লক ফেলতে থাকেন। এক পর্যায়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী সহ অন্য কর্মকর্তারা ভুক্তভোগীর তোপের মুখে পড়ে সরে যান। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে দেশের পর্যটন শিল্পের বিকাশ, সাংস্কৃতিক বৈচিত্র্যের সংরক্ষণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার 27টি ক্ষুদ্র নৃগোষ্ঠী অংশগ্রহণ করছে। সন্ধ্যার বুলেটিনে আরেকটি বিরতি নিচ্ছে। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। বঙ্গোপসাগরে আবারও সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করছে পাকিস্তান। এখনও সামরিক সুবিধা দেওয়ার ইঙ্গিত দেয়নি বাংলাদেশ। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। বঙ্গোপসাগরে আবারও সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করছে পাকিস্তান। ভারতের একাধিক সংবাদ মাধ্যম বলছে, পাকিস্তান নৌবাহিনীর নতুন হাঙর শ্রেণীর সাবমেরিন বঙ্গোপসাগরে সক্রিয় উপস্থিতি বজায় রাখার সক্ষমতা অর্জন করেছে। বঙ্গোপসাগরের জলসীমায় পাকিস্তানের সম্ভাব্য উপস্থিতি ভারতের জন্য অস্বস্তির কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি চায়না থেকে পাকিস্তানের করাচি বন্দরে এসে পৌঁছেছে নতুন হাঙর শ্রেণীর প্রথম সাবমেরিন। কলম্বো ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মর্নিং এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, এই সাবমেরিনের মাধ্যমে 1971 সালের পর এবারই প্রথম বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি বাড়াতে চায় পাকিস্তান। সম্প্রতি কলম্বো বন্দরে এক অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর ফ্লোটিলা কমান্ডার ওমর ফারুক এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, পাকিস্তান তাদের নৌবহরে এই শ্রেণীর মোট 8টি সাবমেরিন যুক্ত করবে। এর ফলে বঙ্গোপসাগরের মতো দূরবর্তী অঞ্চলেও পাকিস্তানের অপারেশনাল পরিধি বাড়বে। ভারতের সংবাদ মাধ্যমগুলোর মতে, বঙ্গোপসাগর নয়াদিল্লির জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এখানে ভারতের ইস্টার্ন নেভাল কমান্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। তাই এই জলসীমায় পাকিস্তানের সম্ভাব্য উপস্থিতি ভারতের জন্য অস্বস্তির কারণ হতে পারে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী উপকূলীয় দেশের নিজস্ব জলসীমার বাইরে যে কোনো দেশের সামরিক নৌযান চলাচল করতে পারে। আইনি এই স্বাধীনতার পাশাপাশি কৌশলগত দিক থেকেও পাকিস্তানের এই সাবমেরিনগুলো বেশ আধুনিক। এতে রয়েছে এআইপি প্রযুক্তি, যার কারণে এগুলো দীর্ঘ সময় পানির নিচে লুকিয়ে থাকতে পারে।
প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই পরিকল্পনা এমন এক সময় সামনে এলো যখন বাংলাদেশের সঙ্গে দেশটির যোগাযোগ বাড়ছে। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি সমুদ্র বাণিজ্য শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটও চালু হয়েছে। একই সাথে মংলা পোর্টে পাকিস্তানি জাহাজের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে এবং 2025 সালের নভেম্বরে 1971 সালের পর প্রথম কোনো পাকিস্তানি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরে আসে। ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট ও বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ঢাকা নিজেই এখন ইসলামাবাদের সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি প্রাতিষ্ঠানিক রূপ দিতে দর কষাকষি করছে, যার মধ্যে সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ মহড়ার বিষয় রয়েছে। তবে পাকিস্তানকে কোনো সামরিক সুবিধা দেওয়ার ইঙ্গিত দেয়নি বাংলাদেশ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সুইজারল্যান্ডের জেনিভায় আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি উর্দু। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, চুক্তি সইয়ে এখনও সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা রয়েছে, তবে সেটা কবে তা নিশ্চিত করেননি তিনি। আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক ডিজিটালভাবে স্বাক্ষরিত হওয়ায় শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় নির্ধারিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পূর্ব নির্ধারিত সুইজারল্যান্ড সফর। বিষয়টি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বরাতে নিশ্চিত করেছে বিবিসি উর্দু। কোনো অনুষ্ঠান না হলেও ইরান ও আমেরিকার মধ্যে পরবর্তী কারিগরি আলোচনাগুলো এখন থেকে আলাদাভাবে অনুষ্ঠিত হবে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিবিসিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমেরিকা ও ইরান ইলেকট্রনিক্যালি চুক্তিতে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও মধ্যস্থতাকারী হিসেবে এতে সই করেছেন, যার ফলে শুক্রবারের সুইজারল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। অনুষ্ঠান বাতিলের বিষয়ে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আয়োজনটি বাতিল হলেও শুক্রবার বুর্গেনস্টকে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মূলত চুক্তিটি কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয়ে প্রাথমিক আলোচনা করবেন তারা। এদিকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য এখনও সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা রয়েছে, তবে কবে যাবেন তা জানেন না। তিনি বলেন, মৌলিক আচরণে পরিবর্তন না আনা পর্যন্ত ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখবে ওয়াশিংটন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত 35 জন নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে 22 জন হামলাকারী, 11 জন সেনা সদস্য এবং 2 জন বেসামরিক নাগরিক। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির জাতীয় টেলিভিশনে জানানো হয়, আনুমানিক সকাল 6টায় এ সশস্ত্র হামলা চালানো হয়। এএফপি বলছে, বন্দুকধারীরা বিমানবন্দরের কাছে একটি নিরাপত্তা চৌকিতে ট্যাক্সিতে করে পৌঁছালে নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে। এ সময় দুপক্ষের মধ্যে কয়েক ঘন্টা গোলাগুলি চলে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে আল কায়েদার সংশ্লিষ্ট একটি জঙ্গি সংগঠন। ইতালির রোমে ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করেছে একটি অপেরা দল। একটি বড় ট্রাকে মঞ্চ তৈরি করে শহরের বিভিন্ন পাড়া ও পার্কিং লটে মঞ্চস্থ করা হচ্ছে জিয়াকিনো রোসিনির বিখ্যাত অপেরা দ্য বারবার অফ সেভিল। অপেরাকে জনপ্রিয় ও সহজলভ্য করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। রোমের কাসাল দে পাজ্জি এলাকার পাবলিক পার্কিং লটে একটি বড় ট্রাক এসে দাঁড়ায়। দৃশ্যটি অন্য যে কোনো সাধারণ দিনের মতোই মনে হয়, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ট্রাকের এক পাশ খুলে গিয়ে উঠে আসে একটি আধুনিক সার্কাস স্টেজ। অপেরাকে মানুষের আরও কাছে নিয়ে আসার জন্য অপেরা ক্যামিয়ন নামের প্রকল্পটি তৈরি করেছে তেয়াত্রো দেল অপেরা দি রোমা নামের অপেরা দল।
2016 সালে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য থিয়েটারের গণ্ডি পেরিয়ে রোমের বিভিন্ন পাড়া, খোলা চত্বর, আঙিনা বা পার্কিং লটে সুরের মূর্ছনা ছড়িয়ে দেয়া। মানুষের কাছ পর্যন্ত অপেরাকে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এমন ঘুরে ঘুরে পারফর্ম করার অভিজ্ঞতা থিয়েটার থেকে অনেকটাই আলাদা, তবে এখন আমাদের অভ্যাস হয়ে গেছে। এই সফরে মঞ্চস্থ হচ্ছে রোজিনির কমিক অপেরার একটি সংক্ষিপ্ত সংস্করণ। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। দর্শকরা বাড়ি থেকে ফোল্ডিং চেয়ার নিয়ে আসছেন, কেউ বা আবার পোষা কুকুর নিয়ে বসে পড়েছেন খোলা আকাশের নিচেই গান শুনতে। মঞ্চ নির্দেশক মানুল আল্লি এই অপেরাকে একটি সার্কাস স্পেকটাকলের রূপ দিয়েছেন। ক্লাউন, অ্যাক্রোব্যাট এবং জাদুকরদের উপস্থিতি পুরো বিষয়টিকে প্রাণবন্ত করে তুলেছেন। পাশাপাশি দর্শকদের সাথে শিল্পীদের সরাসরি কথোপকথন একটি কনসার্টের মতো উন্মাদনায় ভরিয়ে দিয়েছে সবাইকে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম হাইড্রো ইলেকট্রিক বাঁধ নির্মাণ করেছে চায়না। ভারত সীমান্তের অদূরে হওয়ায় দিল্লির উদ্বেগ। শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ হবে, জানালেন পানি সম্পদ মন্ত্রী। বদলে যাবে উত্তরের চেহারা, বলছেন দুর্যোগ মন্ত্রী। বিএনপি ও ফ্যাসিস্টদের মতো আচরণ করছে, অভিযোগ জামায়াতের। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে পুলিশের সতর্কতা। ট্রাফিক নিয়ন্ত্রণে রাজধানীর এআই ক্যামেরা অচল হয়নি, দাবি ডিএমপির। পর্যায়ক্রমে পুরো শহরই আসবে প্রযুক্তির আওতায়। এবং নেইমারকে ছাড়াই কাল মাঠে নামছে ব্রাজিল। পরের রাউন্ডে যেতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না সেলেসাওরা। এই ছিল সন্ধ্যার বুলেটিনে। একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।